জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা, মন্ত্রীদের নিয়ে জিয়াউর রহমান ও বেগম জিয়ার সমাধিতেও শ্রদ্ধা, দুর্নীতিমুক্ত সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার নির্দেশনা। এবং জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সোচ্চার থাকবে জামাত, জানালেন ডাক্তার শফিকুর রহমান। বললেন, সবাই উদ্যোগী হলে পরিচ্ছন্ন দেশ গড়া সম্ভব। জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা, মন্ত্রীদের নিয়ে জিয়াউর রহমান ও বেগম জিয়ার সমাধিতেও শ্রদ্ধা, দুর্নীতিমুক্ত সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার নির্দেশনা। এবং জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সোচ্চার থাকবে জামাত, জানালেন ডাক্তার শফিকুর রহমান। বললেন, সবাই উদ্যোগী হলে পরিচ্ছন্ন দেশ গড়া সম্ভব। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। শপথ নেয়ার পরদিনই ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান। মন্ত্রিসভার সদস্যরা বলেন, জাতির গর্বিত সন্তানদের সম্মান না জানিয়ে এগিয়ে যাওয়া অসম্ভব। দুর্নীতিমুক্ত সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয় জানান তারা। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বিগলের সুরে ৭১-এর বীর শহীদদের স্মরণ করেন তিনি। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। শহীদদের স্মৃতি স্মরণ করে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর নবনির্বাচিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সবাই। মন্ত্রী পরিষদের পরে ৩ বাহিনী প্রধান ও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে স্মৃতিসৌধে পরিদর্শন বইতে অভিমত ব্যক্ত করে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরে রেওয়াজ অনুযায়ী জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রিসভার সদস্যরা বলেন, জাতির গর্বিত সন্তানদের সম্মান না জানিয়ে এগিয়ে যাওয়া অসম্ভব। যাদের জীবনের বিনিময়ে দেশে জন্ম হয়েছে তাদের প্রতি প্রথম শ্রদ্ধাবোধ থাকতে হবে তো। এবং আমরা মনে করি যে দেশের মানুষের দেশপ্রেম থাকবে না এবং জাতির গর্বিত সন্তানদের সম্মান জানাতে পারবে না, তো সেই দেশটা সামনে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। মহান মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের স্থাপনার উৎস। মহান মুক্তিযুদ্ধকে সঠিক সম্মান না দিয়ে আমরা বাংলাদেশের জন্য কাজ করতে সক্ষম হব না। এরপর বেলা ১২টায় সাভার থেকে রাজধানীর শেরেবাংলা নগরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শ্রদ্ধা নিবেদন করেন ছেলে তারেক রহমান। সঙ্গে ছিলেন মন্ত্রী পরিষদের সদস্যরাও। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা বলেন, রাষ্ট্র পরিচালনায় দুর্নীতি দমন করে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করবেন তারা। একটা দেশপ্রেমিক সরকার যেভাবে করা দরকার, সবকিছুর ঊর্ধ্বে একটা দুর্নীতিমুক্ত প্রশাসন। যেখানে যেখানে দুর্নীতি যেভাবে আছে সেটা পর্যায়ক্রমে চিহ্নিত করে সেই পথরুদ্ধ করা হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হবে। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং স্বাধীনভাবে আপনারা সকল মতামত আপনারা প্রকাশ করতে পারবেন এবং সেটার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা সবসময় থাকবে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান যে হাজারো শহীদ
তাদের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা পূরণ করাটাই কিন্তু এই সরকারের, এই সংসদের প্রধান দায়। শান্তিপূর্ণ দেশ গড়তে সবাইকে সহযোগিতার আহ্বানও জানান নতুন মন্ত্রীরা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। অগ্রাধিকার ভিত্তিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বিকেল 4টার কিছু আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বেরিয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীরা জানান 180 দিনে অগ্রাধিকার ভিত্তিতে নির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় সরকার। জনগণের ম্যান্ডেট পূরণে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ঈদে নির্বিঘ্নে মানুষ যেন ঘরে ফিরতে পারে সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন বলেও জানান মন্ত্রীরা। 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছে, সেটা পরে আপনারা জানতে পারবেন। প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সরবরাহ চেইন আর কি, সাপ্লাই চেইন ঠিক রাখা, আর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয়, গ্যাস এবং বিদ্যুতে, সেটার প্রতি লক্ষ্য রাখে। দিজ আর দি প্রায়োরিটিস। জনগণের যে ম্যান্ডেট আমরা পেয়েছি, বাংলাদেশের জনগণের জন্য আমরা কিভাবে প্রত্যেকটা মন্ত্রণালয় কাজ করবে সুন্দরভাবে, সেটাই মূল ওনার বক্তব্য ছিল। দুর্নীতির ব্যাপারে উনি খুব স্পষ্ট অবস্থান নিয়েছেন এবং তার গভর্নমেন্টের যে একটা ক্লিন গভর্নমেন্ট হিসেবে তিনি তার যে অবস্থানটা রাখতে চান সে ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়েছেন। সামনে রমজানে যেসব চ্যালেঞ্জগুলো আসতে পারে, দ্রব্যমূল্য, বিদ্যুৎ, বাড়ি ফিরে যাওয়া, এসব নিয়ে যেসব সংকট সাধারণত তৈরি হয়, সেগুলো যেন ঠিকঠাক মতো ফেস করা যায় সেগুলো। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী সানবীর রূপল এবং কাজল আব্দুল্লাহ। সরাসরি শুরুতে যাচ্ছি কাজলের কাছে। নতুন সরকারের কিন্তু প্রথম মন্ত্রিপরিষদের যে বৈঠক, সে বৈঠক শেষ হয়েছে 4টার দিকেই। 4টার পরপরই কিন্তু আবার সচিবদের নিয়েও বৈঠক শেষ করে 15 থেকে 20 মিনিটের বৈঠক কিন্তু শেষ করেছেন দুটি বৈঠক। প্রধানমন্ত্রী তারেক জিয়ার সভাপতিত্বে আজকের যে মন্ত্রিপরিষদ বৈঠক, সেখানে কিন্তু বেশ কিছু বিষয়গুলো আলোচনা হয়েছে। আমাদের সাথে বৈঠক শেষ করে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিব, তারা কিন্তু প্রতিমন্ত্রী সহ কথা বলেছেন। প্রধানমন্ত্রী বৈঠকে প্রথমত যেটি, সেটা হচ্ছে নির্বাচনের যে ইশতেহার, সেই ইশতেহার যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে যেভাবে কাজ করতে হবে মন্ত্রিপরিষদকে, সেভাবেই বিভিন্নভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু আজকের যে মন্ত্রিপরিষদ, সেই মন্ত্রিপরিষদ বৈঠকের পরে বিভিন্ন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা জানিয়েছেন, সেটি হচ্ছে যে যেহেতু কাল থেকে রোজা শুরু, বিশেষ করে রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থেকে শুরু করে এবং সার্বিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা থেকে শুরু করে, বিশেষ করে শ্রমিকদের স্বার্থ নিয়েও কিন্তু কথা বলেছে শ্রম মন্ত্রণালয়। একইভাবে কিন্তু সরকারের প্রাথমিকভাবে 180 দিনের যে রোডম্যাপ ঘোষণা করবে, সেই রোডম্যাপ অনুযায়ী যে কার্যপ্রণালী, সেই কার্যপ্রণালী বিভিন্ন সেই ম্যান্ডেট ঘোষণার জন্য কিন্তু তারা রূপরেখা প্রণয়ন করে শীঘ্রই এটি সরকার ঘোষণা করবে, সেটি কিন্তু জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে বলা চলে যে আজকের মন্ত্রিপরিষদ যে বৈঠক, সে বৈঠকে কিন্তু দিক নির্দেশনামূলক বৈঠক এবং মত বিনিময় এবং সমন্বয়ে বিভিন্নভাবে যে কাজ করবে মন্ত্রণালয়গুলো বিভিন্ন সারা বাংলাদেশ জুড়ে, দেশের মানুষের উন্নয়নে এবং পরিবর্তনশীল দেশের উন্নয়নের জন্য যেভাবে সরকার কাজ করবে। বিএনপি যেহেতু দীর্ঘ 20 বছর পরে বিএনপি নেতৃত্বাধীন সরকার কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কিন্তু জয় পেয়ে সরকার গঠন করেছে, সেই আলোকে মানুষের যে প্রত্যাশা, মানুষের জন্য যে অঙ্গীকার করেছে বিএনপি সরকার, সেটি কিন্তু প্রত্যাশার জন্য কিন্তু আজকের প্রথম মত বিনিময় কিংবা প্রথম মন্ত্রিপরিষদ বৈঠক, সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে। তো সব মিলে বলা চলে যে মন্ত্রিপরিষদ বৈঠক শেষ করে কিন্তু যারা এখানে অংশ নিয়েছিলেন, সেই অংশ গ্রহণকারীরা কিন্তু আমাদের সার্বিকভাবে বিভিন্ন বিষয় কিন্তু জানিয়েছেন। তো সব মিলে বলা চলে যে আজকের থেকে যে কার্যক্রম, সেই কার্যক্রমই বলা চলে যে আগামী 5 বছরের যে সরকারের যে কার্যক্রম, সেটি কিন্তু রূপরেখা কিংবা নতুন উদ্যমে যে কাজ শুরুর যে উদ্যোগ, সেটি কিন্তু শুরু হলো। তো আমার কাছে সবকিছু মিলেই সচিবালয় থেকে এই ছিল। আবার সচিবালয়ে আরেক সহকর্মী রয়েছেন সানবীর রূপল, আরও বিস্তারিত তথ্য জানার জন্য চলে যাচ্ছি তার কাছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম দিনের অফিস করলেন সচিবালয়, এবং সচিবালয়ে তিনি মন্ত্রী পরিষদের একটি বৈঠক করেছেন, এবং সেছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন, পাশাপাশি তার উপদেষ্টারা উপস্থিত ছিলেন, এবং সেখানে অন্য কেউই আজ কোনো কথা বলেননি। তিনি নিজেই দিক নির্দেশনা দিয়েছেন, এবং খুব সংক্ষিপ্ত সময়ের এই বৈঠক, সেই বৈঠকে তিনি দিক নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের প্রত্যয় ব্যক্ত করেছেন, পাশাপাশি জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতা এসেছে, তাদের সেই ম্যান্ডেট পূরণ করার জন্য দিক নির্দেশনা দিয়েছেন। একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেছেন, সেটি আগামীকালকে থেকে রমজান শুরু, এবং সেই রোজার মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আগামী ঈদে স্বস্তিতে বাড়ি ফেরা নিয়ে তিনি বার্তা দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। এবং আরেকটি বিষয় বলেছেন, এর মধ্যে আমরা বের হওয়ার পরে আমরা বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে কথা বলেছি, এবং সেই মন্ত্রীর সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের যে দপ্তরের যারা মন্ত্রী আছেন তার মন্ত্রণালয় সম্পর্কিত দিক নির্দেশনাও তারেক রহমান দিয়েছেন। যেমন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিষয়ে নুরুল হক নূর প্রতিমন্ত্রী, তিনি বের হয়ে বলেছেন যে মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সম্প্রসারণ এবং শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে তাগিদ দিয়েছেন, এবং সেখানে কি করা যায় সে বিষয় নিয়ে তিনি পরামর্শ দিয়েছেন। একই রকম বাণিজ্য অর্থ প্রতিমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী তারাও কিন্তু কথা বলেছেন, এবং যেমন জোনায়েদ সাকি তিনি বলেছেন যে তার যে সুস্পষ্ট নির্দেশনা সেটি বলা হচ্ছে যে সব মন্ত্রণালয়গুলোকে দুর্নীতিমুক্ত রাখার জন্য তিনি জোর প্রচেষ্টা চালাবেন। এবং আরও একটি বিষয়ে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে আজকে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব বা মন্ত্রীদের সঙ্গে বৈঠক করার বাইরেও তার সকাল থেকেই নানান ব্যস্ততার মধ্য থেকে প্রথম দিনের অফিস চলেছে এবং প্রথম দিনের কর্মসূচি চলেছে, এবং 180 দিনের কর্মসূচি ঘোষণা করা হচ্ছে খুব শিগগিরই, এবং সেই 180 দিনের কর্মসূচির মধ্য থেকে অগ্রাধিকার ভিত্তিতে 180 দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এবং এই 180 দিনের কর্মসূচি এর আগের বিগত সরকারে আমরা দেখেছি যে বিভিন্ন সময় 100 দিনের কর্মসূচি পালন করা হয়েছে, এবং সেই 100 দিনের কর্মসূচি সে সময় তার যে দিক নির্দেশনাগুলো থাকে সেটি পুরোপুরি বাস্তবায়ন করা যায় না, যে কারণে 180 দিনের কর্মসূচি হাতে নিতে যাচ্ছে সরকার। সেই 100 দিনের কর্মসূচিতে যে কাজগুলো এখন প্রাধান্য দিয়ে করা উচিত সেই কাজগুলোকে অগ্রাধিকার দিয়ে করা হবে। তো এখন পর্যন্ত সচিবালয়ের দিনভর কর্মব্যস্ততার মধ্য দিয়েই গেছে। এখন প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সচিবালয় থেকে বের হবেন, আমরা গাড়ির হুইসেল শুনতে পাচ্ছি, অর্থাৎ তার যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তিনি প্রথম দিনের অফিস শেষ করে সচিবালয় থেকে বের হবেন। তো এই ছিল এখন পর্যন্ত সচিবালয় থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। এদিকে সচিবালয়ে প্রথম অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ নিজ দপ্তরে প্রথম কর্মদিবস শুরু করেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরাও। জন আকাঙ্ক্ষার দেশ গড়তে কাজ করার প্রত্যয় জানান তারা। প্রসূনা শিশু শুভ খানকে সঙ্গে নিয়ে আতিকুর রহমান তমালের রিপোর্ট। বসন্তের আগমনী সুরকে সাক্ষী রেখে বাংলাদেশ সচিবালয়ে নতুনকে বরণের আয়োজন। সকাল থেকেই সাজরা প্রশাসনের প্রাণকেন্দ্রে। দুপুর 12:30 কিছু পরে সচিবালয়ে আসেন বাংলাদেশ সরকারের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে সচিবালয়ে আসতে থাকেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও। চিরাচরিত নিয়ম মেনে গাড়িতে উঠছিল লাল সবুজের পতাকা। দেশের নতুন কাণ্ডারীদের অভিবাদন জানাতে আগে থেকেই প্রস্তুত ছিল সচিবালয়। সকালে সারা হয় শেষ মুহূর্তের খুঁটিনাটি। সচিবালয়ে এসে নিজ নিজ দপ্তরে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সে সময় তারা বলেন জন আকাঙ্ক্ষার দেশ গড়তে কাজ করবেন তারা। আমাদের কম্পিট করতে হবে ওয়ার্ল্ড অন্যান্য কান্ট্রিগুলোর সাথে। গ্লোবাল ভিলেজে আমরা এই ব্যাকডেটেড কোনো এডুকেশন থাকতে পারবে না। শিক্ষাঙ্গনে কর্মরত লক্ষ যারা কর্মকর্তারা আছেন তারা সকলে তাদের সহযোগিতা নিয়ে জনতার ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি। সো আমরা ওই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি। জনাব তারেক রহমানের নেতৃত্বে আল্লাহর হুকুম আমরা যেন সুন্দরভাবে সকল দায়িত্ব সুন্দরভাবে পরিচালনা করতে পারি। বাংলাদেশের মনে করবে তারাই এই বাংলাদেশের মালিক। আমরা এরকম একটি গণতান্ত্রিক, একটি ন্যায়ের এবং সততার বাংলাদেশ করতে চাই। আমরা দেশটাকে এই ভয়ঙ্কর যে ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে আমরা তুলে এনে
আমরা একটা নতুন বাংলাদেশ করব, চ্যালেঞ্জ গ্রহণ করেই তো আমরা এখানে এসেছি। চ্যালেঞ্জ হচ্ছে যে অর্থনৈতিক বিপর্যয় তৈরি হয়েছিল, যেটা গত 1.5 বছর অন্তত বিপর্যয় ঠেকানো গেছে, সেখান থেকে কিভাবে আমরা একটা বিকশিত অর্থনীতির জায়গায় যেতে পারি। শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক বিষয়গুলোতে বটেই কল্যাণ রাষ্ট্র গঠনে অবদান রাখার আশ্বাস দেন তারা। মন্ত্রিসভা বা মন্ত্রী পরিষদ আমরা একত্রে মিলে আমাদের সম্মানিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটা পরিবেশের দিক থেকে হোক, সেটা খাদ্য উৎপাদনের দিক থেকে হোক, সর্বদিক থেকেই আমাদের চেষ্টা থাকবে যেন মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি। মানুষের যে পাহাড় সমান প্রত্যাশা আছে, সেই প্রত্যাশা পূরণ করা, এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই প্রত্যাশা পূরণ করতে যে আমরা নিরন্তরভাবে কাজ করে যাব। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু তার পরিকল্পনার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতার পরিকল্পনা দিয়েছেন, ফলে আমরা বাংলাদেশে একটা ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ তৈরি করবো ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকটি নাগরিকের ইকুয়াল অ্যাক্সেস, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, যাতে করে আমাদের প্রত্যেকটি নাগরিক আমাদের অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে। জানান মানুষ 17 বছরের দুঃশাসন ভোলেনি, সেই শিক্ষা মনে রাখা উচিত রাজনীতিবিদদেরও। রীতি মেনে বিকেলে মন্ত্রিপরিষদ এবং সচিবদের সঙ্গে বৈঠক করেন নতুন প্রধানমন্ত্রী। অভ্যুত্থানের পরে নির্বাচন এবং নির্বাচনের পরে গঠিত হয়েছে নতুন সরকার। নতুন সরকারের মন্ত্রীরা বলছেন সামনে এখন অনেক চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে তারা আগামীতে বিএনপি ঘোষিত ইশতেহারগুলো পূরণ করতে চান। এখন দেখার বিষয় জনগণকে দেয়া ওয়াদাগুলো তারা কতটুকু পূরণ করতে পারেন। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, সন্ধ্যা 6:30টায় বিটিভি ও বাংলাদেশ বেতার সহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর এটি হবে দেশবাসীর উদ্দেশ্যে তার প্রথম আনুষ্ঠানিক বার্তা, যেখানে তিনি নতুন সরকারের কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা তুলে ধরবেন। গতকাল বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একই সঙ্গে 49 জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীও শপথ গ্রহণ করেন। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামাত সোচ্চার থাকবে বলে জানিয়েছেন দলটির আমির এবং প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। মিরপুরে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে জামাত আমির বলেন, সবাই উদ্যোগী হলে পরিচ্ছন্ন দেশ গড়া সম্ভব। যে জুলাইয়ের কারণে গণতান্ত্রিক ধারায় ফিরেছে দেশ, সেই জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সংসদে সবাইকে ভূমিকা রাখা প্রয়োজন বলেও মন্তব্য করেন জামাত আমির। রাজধানীর মিরপুরে বুধবার ভোরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন জামায়াত আমির এবং সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে পরিষ্কার শুরু করেন ছোট গলি ও নালার আবর্জনা। এমন অভিযানের ধারাবাহিকতা রক্ষা করা হবে জানিয়ে শফিকুর রহমান দেশের সকল নাগরিকদের নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সকল স্তরের আবর্জনা দূর করা হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এই আবর্জনা রাস্তার ময়লা, ড্রেইনের ময়লা, সোলার ময়লা থেকে শুরু করে মানুষের মনের আবর্জনা আমরা দূর করতে চাই। আমরা একটা পরিচ্ছন্ন সমাজ গড়ব, যে সমাজে আমাদের পরিবেশও সুন্দর থাকবে, আমাদের মনটাও সুন্দর থাকবে। নিজ নিজ আঙ্গিনা আমরা পরিষ্কার রাখলেই দেশ পরিষ্কার হয়ে যাবে। সরকার দলের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, যে জুলাইয়ের কারণে গণতান্ত্রিক ধারায় ফিরেছে দেশ, সেই জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সকলকে সংসদে ভূমিকা রাখা প্রয়োজন। সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল আমরা মনে করি। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন হলো। এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম? এই খেদমতের এই সেবার সুযোগ পেতাম? তাহলে জুলাইকে আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে, সম্মান করতে হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াত সোচ্চার থাকবে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। আমরা জনগণের হয়ে সেখানে কথা বলবো, আমরা কিন্তু ছেড়ে দেব না। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির শপথ না নেওয়াকে আইনসম্মত সিদ্ধান্ত হিসেবে দাবি করেছেন আইনজীবীরা। সংসদে এ বিষয়ক সংস্কারের পরই পরিষদ গঠনের শপথ নেওয়া যাবে বলে জানান তারা।
যদিও এর সমালোচনা করে অ্যাডভোকেট শিশির মনির বলেন, জুলাই জাতীয় সনদ অমান্য করেছে বিএনপি। নির্বাচিত হইয়া শপথ গ্রহণের দিনই দুপক্ষের পাল্টাপাল্টি যুক্তিতে আলোচনায় ত্রয়োদশ জাতীয় সংসদ। মঙ্গলবার সকালে সংসদ সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করেন বিএনপির নির্বাচিতরা। এর আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়ার দলীয় সিদ্ধান্তের কথা জানান সালাউদ্দিন আহমদ। তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা নেই দেশের বর্তমান সংবিধানে। বিধানটি যুক্ত করা হয়েছে জুলাই জাতীয় সনদে, যা বাস্তবায়নে গত নভেম্বরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আদেশ জারি করেন। তবে আইনজীবীরা বলেন, রাষ্ট্রপতির এ ধরনের কোনো আদেশ জারির ক্ষমতা নেই। প্রেসিডেন্টস অর্ডারের কোনো স্কোপ বা সুযোগ আপনার এই কনস্টিটিউশনাল স্কিমে আপাতত কনস্টিটিউশন চালু থাকা অবস্থায় আসলে নাই। কারণ কিভাবে পার্লামেন্ট সেশনে না থাকলে কনস্টিটিউশন আপনার আইন তৈরি করা হবে সেটার কিন্তু বিধান কনস্টিটিউশনে বলা আছে। সংসদে আইন প্রণেতাদের মাধ্যমে সংবিধান সংশোধনের পর সংবিধান সংস্কার পরিষদ গঠন করা সম্ভব বলে জানান আইনজীবীরা। অন্যথায় সংসদ সদস্যদের আইনি জটিলতা পড়ার আশঙ্কা রয়েছে। সংসদ সদস্য হওয়ার পরে ক্ষমতা দখল নেওয়ার পরে তারা কিন্তু এটা আস্তে আস্তে ধীরে ধীরে সংবিধান সংশোধন করে করবেন, কিন্তু সেটা সংবিধানের 2/3 মেজরিটি হইতে হবে। অর্থাৎ এই প্রক্রিয়া ছাড়া সংবিধানের বাইরে কোনো জিনিস কোনো অস্তিত্ব আইনগতভাবে নাই। আর শপথ না নিয়ে বিএনপি জুলাই সনদ অমান্য ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেন অ্যাডভোকেট শিশির মনির। সংস্কার প্রস্তাবের বাস্তবায়নের জন্য যে আদেশ জারি করা হয়েছিল, ওই আদেশটি তারা আজকে এসে মেজরিটির জোরে ভায়োলেট করছে। এখানে যুক্তি না, এখানে গায়ের জোর। এদিকে গণভোটকে অসাংবিধানিক উল্লেখ করে এর বৈধতা চ্যালেঞ্জ ও ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। সংস্কার পরিষদ হওয়ার কোনো সুযোগ নাই। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে এবং মন্ত্রিসভার প্রথম বৈঠকও আজ অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে, যেখানে ছিলেন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরাও। আমরা সেসব বিষয় এক নজরে দেখে নেব। আমরা যদি শুরুতেই দেখতে চাই, আজকের যে প্রথম কর্মদিবস ছিল সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। জাতীয় স্মৃতিসৌধে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদেরও নিয়ে তিনি শ্রদ্ধা জানান। এর আগে তিনি 1 মিনিট নীরবতা পালন করেন, আমরা দেখেছি। এবং এরপর সেখান থেকে জিয়া উদ্যানে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে তিনি শ্রদ্ধা জানান। এ সময় সংক্ষিপ্ত মোনাজাত হয়, তাদের বিধি আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত হয় এবং দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং জানিয়ে রাখি, আজ সন্ধ্যা 6:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি তার প্রথম ভাষণ, যে ভাষণে আগামী দিনের রূপরেখা এবং সরকারের পরিকল্পনা কি হবে সেটি মূলত তুলে ধরা হবে। আমরা পরবর্তীতে আরও দেখতে চাই যে আজকের মন্ত্রিসভার যেই কার্যক্রম শুরু হলো, আপনারা জানেন যে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন আজ প্রথম কর্মদিবস শুরু করেছেন নতুন মন্ত্রী হিসেবে। এবং শিক্ষা খাতে শুধু হাই জাম্প দিলেই হবে না, দিতে হবে মোর জাম্প, এটি বলেছেন শিক্ষামন্ত্রী। মূলত আপনারা জানেন যে তিনি গতকাল যখন শপথ নিতে যান তখন সংসদে তাড়াহুড়ো করতে গিয়ে তিনি একটি প্রতিবন্ধকতা যেখানে ছিল সেটি যখন ডিঙিয়ে যায়, সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে এবং সেখানে তিনি আগে যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন সেই বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসছে। অর্থাৎ তার আমলে, তার সময়ে নকল বন্ধসহ একেবারে কেন্দ্রে কেন্দ্রে চলে যাওয়া, হেলিকপ্টার দিয়ে উড়ে যাওয়া, সেই বিষয়গুলো সামনে চলে এসেছে। এবং এরই পরিপ্রেক্ষিতে যখন সাংবাদিকরা আজ যখন সচিবালয়ে তাকে প্রশ্ন করেন এই যে লাফ দেওয়ার বিষয়ে তিনি কেমন কঠোর হবেন, তখন তিনি আসলে বলেন যে শুধু একটা জাম্প দিলেই হবে না, মোর জাম্প, অর্থাৎ আরও অনেক বেশি সচেতন হতে হবে। এবং তিনি আরও বলেছেন শিক্ষাক্রম পরিবর্তন নয়, রিভিউ করা হবে। অর্থাৎ জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণ যেভাবে চায় শিক্ষা খাতের সংস্কার করা হবে, তবে আমূল পরিবর্তন নয়। যেসব জায়গায় সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো ধরে ধরে সেগুলো পরিবর্তন করা হবে, এমনটাই জানিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী। আমরা আরও দেখতে চাই অর্থমন্ত্রী অর্থাৎ অর্থমন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রীও তিনি আমির খুসরু মাহমুদ চৌধুরী আজ তিনিও প্রথম কর্মদিবস শুরু করেছেন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বচ্ছতা এবং দক্ষতা আনতে হবে বলে তিনি মনে করেন। একই সঙ্গে বলেছেন অর্থনীতিতেও গণতন্ত্র আনতে হবে
এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বচ্ছতা এবং দক্ষতার যেমন কথা বলা হয়েছে, তেমনি বাংলাদেশের অর্থনীতি সব মানুষের জন্য যেমনভাবে করা যায় সেটি নিশ্চিত করতে চান। এক্ষেত্রেও তিনি লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেছেন এবং সবার জন্য, যেটি বললাম, সবার জন্য সমান সুযোগ থাকতে হবে এবং বাংলাদেশের সব মানুষের জন্য সমান যেন হয় অর্থনীতিটা, সেদিকে তিনি গুরুত্ব আরোপ করেছেন এবং অর্থনীতির সুফল বাংলাদেশের সবার কাছে তিনি পৌঁছাতে চান এবং যেসব প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে সংস্কার আনতে চান বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা আরও দেখতে পাই যে আজকের যে মন্ত্রিসভার প্রথম যে বৈঠক হলো সেখানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেছেন আজ তিনিও প্রথম দিনের প্রথম কর্মদিবস শুরু করেছেন এবং মানবতা বিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতেই চলবে বলে জানিয়েছেন এবং আইনের অপব্যবহার হয়ে থাকলে তা পর্যালোচনা করবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী। অর্থাৎ এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন সমস্যা রয়েছে, সেই বিষয়টি যেমন দেখভালের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, তেমনি আইনমন্ত্রী বলেছেন যে আইনের যদি কোনো অপব্যবহার হয়ে থাকে সেই বিষয়গুলো তিনি পর্যালোচনা করবেন। গণতন্ত্র, আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় এই সরকার অর্থাৎ বিএনপি সরকার বদ্ধপরিকর থাকবে যেন গণতন্ত্র, আইনের শাসন এবং ন্যায় বিচার নিশ্চিত হয়। ন্যায় বিচার প্রতিষ্ঠায় যারা অতীতে আত্মত্যাগ করেছেন তাদের স্মরণ রাখা হবে। অর্থাৎ বিভিন্ন সময় এই ইনসাফ বা ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে অনেকেই আত্মত্যাগ করেছেন, অনেকেই নিহত হয়েছেন, হতাহত হয়েছেন, এমনকি এই পরিবারের সদস্যদের হারিয়েছেন। তারা যেন সুষ্ঠু বিচারটা পান, ন্যায় বিচার নিশ্চিত হয়, সেটি নিশ্চিতের কথা জানিয়েছেন। আমরা ধাপে ধাপে আরও এ ধরনের তথ্যগুলো নতুন মন্ত্রিসভার তথ্য আপনাদের জানাবো। সরবরাহ ঘাটতির তথ্য নেই অথচ বাড়ছে দাম। রমজানের আগের দিন ভোক্তাকে চাপে ফেলার সেই চিরচেনা রূপে ফিরেছে রাজধানীর বাজার। একটি লেবু কিনতে গুনতে হচ্ছে অন্তত 100 টাকা। ডাল, ছোলা, চিনির কেজিতে বেড়েছে 10 টাকা পর্যন্ত। আর ইফতারে বাড়তি চাহিদা মেটাতে গিয়ে 20 টাকা পর্যন্ত বেড়েছে বেগুন, শসায়। রমজানের কেনাবেচায় ব্যস্ত রাজধানীর কারওয়ান বাজার। পর্যাপ্ত আমদানির তথ্য, সরবরাহ সংকট না থাকার সরকারি দাবি সবকিছু ছাপিয়ে দাম বৃদ্ধির চিরচেনা দৃশ্য দোকানে দোকানে। চাহিদার শীর্ষে থাকা ডাল, ছোলা, চিনির দাম রমজানের আগের দিন বেড়েছে বরাবরের মতোই। যে ছোলাটা আমরা 75 টাকা বিক্রি করছি ওটা এখন 80-85 টাকা বিদ্যমান হচ্ছে। রমজানের চাহিদা গুজে পণ্যগুলা চিনি, খেসারি, ডাবলি, ছোলা, মটর, তেল, খেজুর, এগুলো অনেক মাল আছে। ইফতারের বিশেষ চাহিদা থাকা শসা, বেগুনের দামও বাড়তি। কেজিতে 20 টাকা বেড়ে পণ্য দুটি বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। বেগুন হয় 200-300 রমজান আসলি, অথচ সেই বেগুন 40-50 টাকা। নাগালের ভিতরে আসে না, সবজির দাম চড়াই আছে। মৌসুম না হওয়ার অজুহাতে লম্বা জাতের বড় এক হালি লেবু কিনতে গুনতে হচ্ছে 400 টাকা পর্যন্ত। রমজানের আগে লেবুর ডজন কিনছে 60 টাকা করে, সেই লেবু এখন বাস্তা বিক্রি করতেছে 200-220। ইফতার ও সেহরিতে আমিষের যোগান নিশ্চিতে ঊর্ধ্বমুখী হয়েছে মুরগির দাম। ব্রয়লারে 20, সোনালিতে 40 আর দেশি মুরগির দাম বেড়েছে কেজিতে 100 টাকা। 2 সপ্তাহ আগে ব্রয়লার বেচছি আমরা 70 টাকা 65 টাকা কেজি, কিন্তু আজকে বেচতেছি আমরা ব্রয়লার 200 টাকা কেজি। শুল্ক 20 থেকে কমিয়ে 15% করায় আজওয়া, মরিয়মের মতো দামি খেজুরের দাম স্থিতিশীল থাকলেও কারণ ছাড়াই মধ্য ও নিম্নবিত্তের দাব্বাস বড়ই খেজুরের দাম বেড়েছে কেজিতে 100 টাকা পর্যন্ত। খেজুরের দাম তো প্রচুর, যে খেজুরটা আগে কিন্তু 150 টাকা, এখন 500-550 টাকা করে। পরিবহন খরচের দোহাই দিয়ে ফলের বাজারে আপেল, কমলা, মালটার দাম কেজিতে 20 থেকে 30 টাকা বৃদ্ধির খবর দিয়েছেন বিক্রেতারা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানের আলোচনার ইতিবাচক অগ্রগতি হয়েছে। জেনেভায় পরোক্ষ বৈঠক শেষে দুপক্ষ পরমাণু চুক্তির মূল নীতিগুলোর বিষয়ে একটি সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর মধ্যেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেছেন পারমাণবিক আলোচনার আড়ালে ইরানের ক্ষমতাকে শূন্যে নামিয়ে আনার ধূর্ত পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ইরানে সরকার উৎখাতের মার্কিন পরিকল্পনা সফল হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালালে ইরানকে সহযোগিতার ঘোষণা দিয়েছে আফগানিস্তানের তালেবান। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সবার আগে সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। বর্তমান সরকার এ বিষয়ে কোনো ছাড় দেবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এসব মন্তব্য করেছেন নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে নিয়ে যখন কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একটি ব্যঙ্গ করেছিল এবং তিনি সেই ব্যঙ্গকে তিনি নিজে পোস্ট দিয়ে সেটিকে সমর্থন জানিয়েছেন। তার মানে আমরা চাই যে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং স্বাধীনভাবে আপনারা সকল মতামত আপনারা প্রকাশ করতে পারবেন এবং সেটার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা সবসময় থাকবে।